জাতীয় নাগরিক পার্টি এনসিপির কোটিপতি নেতাদের তালিকা ফাঁস হয়েছে। তারা কখন কোটিপতি হলেন? আওয়ামী লীগ সরকার যখন বাংলাদেশে ছিল তখনই কি তারা কোটিপতি ছিলেন, নাকি 5 আগস্টে আওয়ামী লীগ সরকারের যখন পতন ঘটে, শেখ হাসিনা যখন ভারতে চলে যায় তারপরে তারা কোটিপতি হয়েছে? হঠাৎ করে তারা কেন জামাতের সাথে যুক্ত হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে যাচ্ছেন? এর পিছনের গোপন রহস্য কি? আসেন সেটাই দেখি। প্রথমে এনসিপির যে সকল নেতারা কোটিপতি হয়েছে তাদের তালিকাটা দেখি। এই তালিকার 1 নম্বরে রয়েছেন নাবিলা তাহসিন। নাবিলা তাহসিনের যে স্থাবর সম্পদ রয়েছে, স্থাবর সম্পদ বলতে যেই সম্পদ এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায় না, যেমন জায়গা জমি, বাড়ি ঘর, দালান কোঠা ইত্যাদি, এই সম্পদের বর্তমান মূল্য 3,11,50,000 টাকা। এছাড়াও নাবিলা তাহসিনের যে অস্থাবর সম্পদ রয়েছে, অস্থাবর সম্পদ বলতে যেই সম্পদ এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করা যায়, যেমন গহনা, গাড়ি ইত্যাদি, এই সম্পদের বর্তমান আনুমানিক মূল্য 1,62,33,000 টাকা। এছাড়াও তার ব্যাংকে আছে 67 লক্ষ টাকা। অর্থাৎ নাবিলা তাহসিন মোট সম্পদের মালিক হচ্ছে 5,40,83,000 টাকা। আবার বলছি, নাবিলার যে সম্পদ রয়েছে এই সম্পদের বর্তমান আনুমানিক মূল্য 5,40,83,000 টাকা। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, নাবিলা তাহসিনের স্বামী এমদাদুল হক একজন প্রকৌশলী। তার স্বামীর যেই সম্পদ রয়েছে সেই সম্পদের মোট আনুমানিক মূল্য 90,91,000 টাকা। অর্থাৎ স্বামীর সম্পদের পরিমাণ 90,91,000 টাকা, আর স্ত্রীর সম্পদ হচ্ছে 5,40,83,000 টাকা। আসলে এই ধরনের স্ত্রী পাওয়া খুবই সৌভাগ্যের বিষয়, যেটা সবাই পায় না। যাই হোক, কোটিপতি তালিকার 2 নম্বরে রয়েছে সিলেট 4 আসনের এনসিপি প্রার্থী রাশেদুল আলম। রাশেদুল আলম পেশায় একজন আইটি ডেভেলপার। তার যে স্থাবর সম্পদ রয়েছে, মানে তার নামে যে স্থাবর সম্পদ রয়েছে, এই সম্পদের বর্তমান আনুমানিক মূল্য 2,24,22,000 টাকা। এছাড়াও তার কাছে নগদ আছে 48 লক্ষ টাকা এবং বিদেশে আছে 62 লক্ষ টাকা। এই বিদেশের ব্যাপারটা আমি ক্লিয়ার না, বিদেশে কেন তার 62 লক্ষ টাকা আছে, কি পারপাজে আছে, এটা কি বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে নাকি বিদেশ থেকেই তার আয়, এটা ক্লিয়ার নয়, তবে ক্লিয়ার করে আপনাদেরকে বলার চেষ্টা করছি। এরপর কোটিপতি তালিকার 3 নম্বরে রয়েছেন এনসিপির নেতা এস জার্জিস কাদের। তার যেই স্থাবর অস্থাবর সম্পদ রয়েছে তার বর্তমান আনুমানিক মূল্য 1,37,13,000 টাকা। এছাড়াও তার নামে একটা বাড়ি আছে, যে বাড়ির আনুমানিক মূল্য 1,12,00,000 টাকা। তারপরে এই কোটিপতি তালিকার 4 নম্বরে আছেন লক্ষ্মীপুর 1 আসনের মাহবুবুল আলম। তার যে সম্পদ রয়েছে সেই সম্পদের আনুমানিক মূল্য 1,10,00,000 টাকা। এরপর এনসিপি নেতাদের কোটিপতির তালিকায় 5 নম্বরে আছেন নোয়াখালী 2 আসনের সুলতান মাহমুদ জাকারিয়া। তিনি বিদেশ ছিলেন আর কি। তার যেই স্থাবর সম্পদ রয়েছে স্থাবর সম্পদের বর্তমান আনুমানিক মূল্য 43,51,000 টাকা। এছাড়াও তার কাছে 25 ভরি স্বর্ণ রয়েছে, যার আনুমানিক মূল্য দেখানো হয়েছে 55 লক্ষ টাকা। স্বর্ণের ভরির দাম কি আসলে বেড়ে গেছে নাকি না, এটা আসলে কোন ক্যারেটের স্বর্ণ সেটাও বলা যাচ্ছে না, মানে 55 লক্ষ টাকা দেখানো হয়েছে। এছাড়াও তার কাছে নগদ অর্থ রয়েছে 23 লক্ষ টাকা। এছাড়াও আপনারা এনসিপির অন্যান্য নেতাদের বিষয়টা আমার আরেক আগের ভিডিওতে দেখেছেন। সার্জিস আলমের, নাহিদ ইসলামের এবং হাসনাত আবদুল্লাদের বার্ষিক যে আয় নির্বাচনের হলফনামায় দেওয়া হয়েছে সেগুলো আপনারা কিন্তু দেখেছেন। এখন
প্রথমে একটা প্রশ্ন আপনাদেরকে করেছিলাম যে এরা কোটিপতি কখন হয়েছে। আওয়ামী লীগ সরকার বাংলাদেশে থাকার সময় হয়েছে নাকি আওয়ামী লীগ সরকারের পতন ঘটার পরে এরা কোটিপতি হয়েছে, এই তথ্য কিন্তু এখনো বের হয়ে আসে নাই। তবে বের হয়ে আসবে, নিশ্চিত বের হয়ে আসবে। বাংলাদেশের জনগণ কখনোই এটা ছাড় দিয়ে কথা বলবে না। সবচেয়ে ভালো হতো আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম যদি নির্বাচনে প্রার্থী হিসাবে দাঁড়াতেন, তাহলে তাদের সম্পদের হিসাবটাও আমাদের সামনে আসতো। ভবিষ্যতে আসবে ইনশাল্লাহ। এটা নিয়ে মোটামুটি একটা আন্দোলন হয়েছিল, এই হাদির বিষয়টা সামনে আসার কারণে ওই ইস্যুটা তলে পড়ে গেছে। এখন এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি জামাতের সাথে কেন যুক্ত হলেন? আমরা জানি তারা বিএনপির কাছে গিয়েছিলেন, তারা বিএনপির সাথে আসন সমঝোতা করতে চেয়েছিলেন, সেটা হয় নাই। এরপরে তারা জামাতের সাথে জোট করলেন। এই জোট করার পিছনে রহস্য কি? যদি কোনো কারণে জামাত ক্ষমতায় না আসে বা এনসিপির এই যে সকল নেতারা নির্বাচনে দাঁড়িয়েছে, নির্বাচনী হলফনামা দিয়েছে, হলফনামায় যে সম্পদের বিবরণ দিয়েছে, এই বিবরণগুলো অনুযায়ী 100% এদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে। এমনকি অনেকের বিষয়ে দুদকে মামলাও করা হবে। জামাত যদি ক্ষমতায় না আসতে পারে বা তারা যদি এমপি নির্বাচিত না হতে পারে, বিএনপি যদি ক্ষমতায় আসে, তিল তিল করে এদের সবার হিসাব নিকাশ করা হবে। কেন করা হবে সেটাও আপনাদেরকে বলি। ধরেন এনসিপির নেতারা যে আসনে প্রার্থী হিসাবে দাঁড়িয়েছে, ওই আসনে তো বিএনপিরও একজন প্রার্থী আছে। বিএনপির প্রার্থী যখন নির্বাচনে জয়ী হয়ে আসবে, তখন এই এনসিপির যেই নেতা হলফনামায় যে সম্পদের বর্ণনা দিয়েছেন, এটা কি তিনি দেখতে চাইবেন না? তিনি কিভাবে এত সম্পদের মালিক হলেন সেটার খোঁজ খবর কি রাখবে না? তিনি কি প্রশাসনের দ্বারস্থ হবেন না? এছাড়াও ওই এলাকার জনগণ বা বিএনপির যারা জনগণ রয়েছে, তারা তাদের স্বচ্ছতা বের করার জন্য অবশ্যই প্রশাসনের দ্বারস্থ হবে। এখন এনসিপি নেতারা চিন্তা ভাবনা করেছে, আমরা তো বিএনপির কাছে জায়গা পেলাম না, জামাতের কাছে জায়গা নিয়ে যদি 2-4টা আসনে আমরা জয়ী হয়ে আসতে পারি, তাহলে হয়তো অন্যদেরকে তারা সাপোর্ট করতে পারবে দলীয় নেতাকর্মী হিসাবে। এমপি নির্বাচিত হলে বা মন্ত্রী হলে আত্মীয় স্বজনকে যে সাপোর্ট করে বা দলীয় নেতাকর্মীদের যে সাপোর্ট করে, এটা কিন্তু আমরা জানি। তাই এনসিপির নেতারা এককভাবে নির্বাচন করার কথা বললেও এখন তারা জামাতের সাথে যুক্ত হয়েছে, কারণ তারা বুঝতে পেরেছে তারা যদি এককভাবে নির্বাচন করে, সেই এলাকায় তারা প্রচারণা পর্যন্ত ভালোভাবে চালাতে পারবে না। শুধু ভালোভাবে প্রচারণা চালাতে পারবে না তাই নয়, নির্বাচন হওয়ার পরে দেখবেন তারা যে জামানত জমা দেয় 50,000 টাকা করে, এই জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হবে। এই ভয়ে তারা জামাতের সাথে যুক্ত হয়েছে। যখন তারা বিএনপির সাথে কথাবার্তা বলেছে, তখন দেখবেন জামাতকে ধুয়ে দিয়েছে। আবার যখন জামাতের সাথে তারা নেগোসিয়েশন করতে গেছে, তার আগে বিএনপিকে ধুয়ে দিয়েছে। বিএনপি চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজ, মামলা বাণিজ্যবাজ, এগুলো কথা কিন্তু তাদের শীর্ষ নেতারা বলেছে। এখন জামাতের সাথে যোগ দেওয়ার পরে হাসনাত আবদুল্লাহর মতো একজন জনপ্রিয়, আমি এনসিপির যতগুলো নেতা আছে তার মধ্যে হাসনাত আবদুল্লাহকে জনপ্রিয় ব্যক্তি হিসেবে আমি মনে করি। তার জনপ্রিয়তা এখন পর্যন্ত আগের মতোই রয়েছে। অন্যান্য নেতাদের জনপ্রিয়তা একবারে তলানিতে গিয়েছে, এটা আমি হলফ করে বলতে পারি। এই হাসনাত আবদুল্লাহ পর্যন্ত এখন সরকারের দিকে আঙ্গুল তুলে বলছে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে, ফেয়ার নির্বাচন হবে কিনা সন্দেহ রয়েছে। বুঝতে পেরেছেন বিষয়টা, জামাতের সাথে তারা কেন যোগ দিয়েছে? এটাই হচ্ছে জামাতের সাথে যোগ দেওয়ার প্রধান কারণ। তারা নিজে যাতে সেফ থাকতে পারে, নির্বাচনী প্রচারণা চালাতে পারে, 2-4টা আসনে যদি তারা জয়ী হতে পারে, এটাই হচ্ছে তাদের জন্য লাভ। তাছাড়া তারা একটা আসনে জয়ী হয়ে আসতে পারতো না যদি এককভাবে নির্বাচন করতো। প্রিয় দর্শক, সামগ্রিক বিষয় নিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।